নমস্কার। আজ আমরা একটু অন্যরকম বিষয়ে কথা বলবো। মানে পশ্চিমবঙ্গের জমির দলিলের যে ইতিহাস সেটা নিয়ে। আর বিশেষ করে একটা শব্দ খুব শোনা যায়, হুকুমনামা। এটা আসলে কি ছিল? হ্যাঁ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। মানে দেখুন, আজকের দিনে আমরা যেরকম দলিল দেখি তার তো একটা লম্বা ইতিহাস আছে। ঠিক? তো এই আলোচনাটা আমরা কিছু ঐতিহাসিক তথ্য মানে বিশ্লেষণের ওপর ভিত্তি করেই করছি। আমাদের লক্ষ্যটা হলো ওই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত দলিল লেখার পদ্ধতিটা কিভাবে পাল্টেছে। আর হ্যাঁ, ওই মোগল আমলের হুকুমনামা জিনিসটা ঠিক কী ছিল তার তাৎপর্যটা বোঝা। একদম। গোড়া থেকে যদি শুরু করি, প্রাচীন বাংলায় কিভাবে হতো এই জমির অধিকার প্রমাণ? আচ্ছা, দেখুন, প্রাচীন বাংলা মানে ধরুন গুপ্তযুগ, পাল, সেন বংশের সময়। তখন প্রধানত তাম্র শাসন বা তাম্রলিপি ব্যবহার হতো। ও, তামার পাতে খোদাই করা লেখা, তাই তো? হ্যাঁ, রাজারা যখন কাউকে জমি দান করতেন, ধরুন কোনো ব্রাহ্মণকে বা মন্দিরকে, তখন সেটা তামার পাতে খোদাই করে দিতেন। এগুলোকেই বলা হতো দানপত্র বা শাসনপত্র, মানে জমির দলিলের একেবারে আদি রূপ আর কি। তার মানে ওগুলোই ছিল তখনকার দিনের প্রায় অফিসিয়াল ডকুমেন্ট, সরকারি সিলমোহর দেওয়া। অনেকটা তাই। কিন্তু ধরুন যখন শাসন ব্যবস্থা আরও গুছিয়ে এলো, যেমন ধরুন মোঘল আমলে, তখন নিশ্চয়ই আরও কিছু নির্দিষ্ট নিয়মকানুনে দরকার পড়ল। হ্যাঁ, সেটাই। তখন দলিলের ধরনটা কেমন ছিল? দেখুন, মোঘল আমলে দুটো খুব চালু দলিল ছিল। একটা হলো পট্টা আর অন্যটা কবুলিয়ত। পট্টা আর কবুলিয়ত। হ্যাঁ, পট্টা মানে হলো সরকার বা জমিদার যে প্রজাকে জমিটা ব্যবহারের বা চাষের অধিকার দিচ্ছে তার একটা প্রমাণপত্র। আচ্ছা। আর কবুলিয়াত হলো প্রজা যে ওই পট্টার সব শর্ত মেনে নিচ্ছে তার একটা লিখিত অঙ্গীকার। এটা সে জমিদার বা সরকারকে দিত, আজকে দিনে লিজ ডিডের মতো আর কি। বুঝেছি। এটা তো গেল প্রজা আর শাসকের বা জমিদারের মধ্যেকার ব্যবস্থা। কিন্তু এর বাইরে, মানে শাসকের নিজের সরাসরি কোনো নির্দেশ বা আদেশ যেটা দিয়ে জমির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতো? ঠিক এই জায়গাতেই আসছে হুকুমনামা। ও আচ্ছা। হ্যাঁ, হুকুমনামা মানে শব্দটার মধ্যেই আছে হুকুম বা আদেশ। এটা ছিল মূলত সম্রাট বা সুবেদার, নবাব এদের জারি করা একটা লিখিত আদেশ। ফার্সিতে যাকে ফরমান ও বলে। ফরমান। এই হুকুমনামা দিয়ে অনেক কিছুই করা যেত। যেমন ধরুন কাউকে সরাসরি জমি দিয়ে দেওয়া হলো, মানে মালিকানা সহ, বা কাউকে হয়তো নিষ্কর জমি দেওয়া হলো, কর ছাড় দেওয়া হলো। বাহ! এমনকি ধরুন কাউকে কোনো পদে নিয়োগ করা বা বিশেষ ক্ষমতা দেওয়া, সেটাও হুকুমনামার মাধ্যমে হতে পারত। তার মানে এটা শুধু একটা প্রশাসনিক আদেশ ছিল না, একে কি দলিলের মতো গুরুত্ব দেওয়া হতো? অবশ্যই, অবশ্যই দেওয়া হতো। এটাকে একটা বিশেষ আর খুব গুরুত্বপূর্ণ দলিল হিসেবেই ধরা হতো। কারণ এটা সরাসরি শাসকের ক্ষমতার প্রতীক ছিল, আর এর আইনি ভিত্তিও ছিল বেশ মজবুত। কি থাকতো এতে? মানে চেনার উপায়? সাধারণত রাজকীয় শিলমোহর থাকত, যিনি জারি করছেন তার সই বা একটা বিশেষ চিহ্ন, নিশান যাকে বলে, আর তারিখ। এগুলো অনেক সময় রাজদরবারের সেরেস্তায় মানে সরকারি দফতরে নথিভুক্ত করা হতো। এর একটা আইনি বৈধতা ছিল। কোনো উদাহরণ আছে এরকম? হ্যাঁ, যেমন ধরুন নবাব মুর্শিদ কুলি খাঁ, তিনি অনেক সময় মসজিদ বা ইমামবাড়ার জন্য বা ওয়াকফ সম্পত্তি হিসেবে জমি বরাদ্দ করতেন হুকুমনামা জারি করে। আচ্ছা। আবার ধরুন কাউকে ব্যক্তিগতভাবে জমি দান করা হলো, সেই হুকুমনামাটা আজকের দিনের দানপত্র দলিলের মতনই কাজ করত। বাহ! ইন্টারেস্টিং তো। মানে শাসকের ইচ্ছাই তখন আইন একরকম। হ্যাঁ। অনেকটাই। কিন্তু তারপর তো ব্রিটিশরা এলো। তখন নিশ্চয়ই এই ব্যবস্থা একটা বড়সড় বদল এলো। একদম, একটা বিরাট পরিবর্তন। বিশেষ করে ওই ১৭৯৩ সালে যখন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলেন। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, সবেতেই নতুন নিয়ম এলো। জমিদাররাই হয়ে গেল সরকারের কাছে রাজস্ব দেওয়ার মূল লোক। ফলে জমির হাতবদল আর তার নথিভুক্তির দরকারটা আরও বেড়ে গেল। এই সময়েই কি ওই রেজিস্ট্রি করার ব্যাপারটা শুরু হলো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এর কিছু পরেই ১৮৬৪ সালে প্রথম রেজিস্ট্রেশন অ্যাক্ট এলো। এটা কিন্তু জমির দলিলের ইতিহাসে একটা বিরাট পদক্ষেপ। কেন? মানে এর ফলে কি সুবিধা হলো? এই আইনের ফলে জমির বিক্রি, বন্ধক বা লিজের দলিল রেজিস্ট্রি বা নিবন্ধন করাটা বাধ্যতামূলক হয়ে গেল। এর আগের ব্যবস্থায় কি হতো, একই জমি হয়তো ২-৩ বার বিক্রি হয়ে যেত, মালিকানা নিয়ে প্রচুর ঝামেলা হতো। ওহ!
এই আইনটা জালিয়াতি আর বিবাদ কমানোর জন্য খুব দরকারি ছিল, একটা স্বচ্ছতা আনার চেষ্টা আর কি। তখনই স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি এগুলো চালু হলো। হ্যাঁ হ্যাঁ, এই সময়েই। আর দলিল লেখাও একটা পেশা হিসেবে ধীরে ধীরে পরিচিতি পেল। তার মানে ব্রিটিশ আমলেই জমির দলিলের আধুনিক চেহারাটা তৈরি হতে শুরু করলো। সেটা এখনো ভারতে চালু আছে। তবে হ্যাঁ, অনেক বদল এসেছে, সংশোধন হয়েছে। পশ্চিমবঙ্গে দেখুন, বিশেষ করে ৯০ দশক থেকে দলিল নিবন্ধন ব্যবস্থাকে অনেক আধুনিক করার চেষ্টা চলছে। যেমন? এখন তো লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক আছেন, আইনজীবীরাও দলিল তৈরি করেন। আর সবচেয়ে বড় বদল এনেছে প্রযুক্তি। কম্পিউটারাইজেশন হয়েছে, অনেক জায়গায় রেজিস্ট্রেশন হচ্ছে। ও, অনলাইন রেজিস্ট্রেশন। হ্যাঁ, আর ওই যে ন্যাশনাল ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম বা NLRMP এর মতো কেন্দ্রীয় প্রকল্পও আছে। এর লক্ষ্য হলো সারা দেশের জমির রেকর্ডকে ডিজিটাল করে একটা সেন্ট্রাল অনলাইন সিস্টেমে আনা, যাতে জমির তথ্য পাওয়া সহজ হয়, মালিকানা আরও স্বচ্ছ হয়। তাহলে পুরো বিষয়টা যদি দেখি, সেই তাম্রলিপি থেকে শুরু, তারপর মোগল আমলের হুকুমনামা, ব্রিটিশ আমলের রেজিস্ট্রেশন আইন, আর এখন ডিজিটাল রেকর্ড, বাপরে, লম্বা একটা যাত্রা। সত্যি তাই। আর এই যাত্রাপথে হুকুমনামা যে শুধু একটা কাগজ ছিল না, বরং শাসকের ক্ষমতা আর কর্তৃত্বের একটা বড়সড় প্রতীক, সেটা বেশ বোঝা গেল। একদম ঠিক। সংক্ষেপে বললে, এই বাংলায় জমির মালিকানা প্রমাণের ইতিহাসটা বহুস্তরীয়। তাম্রপত্র ছিল একেবারে গোড়ার দিকের প্রমাণ। মোগল আমলে পট্টা, কবুলিয়াতের পাশাপাশি হুকুমনামা ছিল শাসকের সরাসরি ক্ষমতার প্রকাশ এবং একটা জরুরি আইনি দলিল। ব্রিটিশ আমলের রেজিস্ট্রেশন ব্যবস্থা ব্যাপারটাকে আরও নিয়মের মধ্যে বাঁধল। সেটাই আজও চলছে, তবে এখন অনেক বেশি টেকনোলজি নির্ভর। আজকের দলিল লেখালেখিটা তো পুরোপুরি আইনি ব্যাপার, কিন্তু ওই হুকুমনামাদের ঐতিহাসিক গুরুত্বটা কিন্তু অন্যরকম। ঠিক তাই। এর শুধু আইনি নয়, ঐতিহাসিক আর সমাজতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। এই আলোচনা থেকে একটা জিনিস খুব স্পষ্ট হলো, জমির মালিকানা প্রমাণের উপায় সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে। মানে তাম্রপত্র থেকে আজকের দলিল। হ্যাঁ, আর বিশেষভাবে বোঝা গেল, হুকুমনামা সত্যিই নিছক একটা আদেশ ছিল না, ছিল রাজকীয় ক্ষমতা বলে তৈরি এক শক্তিশালী হাতিয়ার। এখানে কিন্তু একটা অন্য ভাবনার জায়গাও আছে। কিরকম? এই যে ঐতিহাসিক দলিলগুলো, ধরুন হুকুমনামা, হুম। এগুলো তো শুধু জমি কেনাবেচার কথা বলে না। এগুলো আসলে তৎকালীন সমাজ, ক্ষমতার বিন্যাস, অর্থনীতি, এমনকি প্রশাসনিক রীতিনীতিরও একটা জীবন্ত ছবি তুলে ধরে। ঠিক। মানে জমির অধিকার কিভাবে নথিভুক্ত করা হতো, কিভাবে প্রয়োগ করা হতো, সেই পদ্ধতিগুলো যদি আমরা খুঁটিয়ে দেখি, তাহলে হয়তো সেই সময়ের সমাজ, সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা নিয়ে আরও গভীর কিছু বুঝতে পারব। এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। এটা নিয়ে অবশ্যই আরও ভাবার অবকাশ রইল।